এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন। হ্যাঁ, বিএনপিতে থেকে আজ পর্যন্ত কাউকে আসলে শুনি নাই। আপনি একমাত্র যিনি বলছেন শেখ হাসিনা হচ্ছে স্মার্টেস্ট চৌকশতম প্রধানমন্ত্রী। হ্যাঁ আহ, বলছি, জি। চৌকস স্মার্টেস্ট না হলে 15 বছর থাকলো কি করে? আর তো কেউ থাকতে পারে নাই। উনি যদি চৌকস স্মার্টেস্ট না হইতো তাহলে 15টা বছর কেমনে থাকলো? উনি যদি স্মার্টেস্ট না হইতো তাহলে উনি এখনো কেমনে বেঁচে আছেন? উনি যদি চৌকস এবং স্মার্টেস্ট না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন? কাজে এগুলো তো উনি স্মার্টেস্ট বলি তো, উনি তো ওনার তো লোম তো আপনার সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই, উনি বেরিয়ে গেছে। এখন তো মামলা মোকদ্দমা হবেই, কত মামলা এই রাজনীতিবিদদের মামলা খাই। শোনেন, 75 সনে আওয়ামী লীগে এমন কোন নেতা ছিল না যে জেলে যায় না। আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কেউ জেলে বাইরে ছিল না, সব জেলে গেছেন। এরকম 2 4 5 মাস 6 মাস 1 বছর 2 বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে। রাজনীতিতে খাটা দেশের মধ্যে খালেদা জিয়াও 7.5 বছর জেল কাটছে, এক নাগারে কাটছে, জেলে পড়ে রয়েছে। আপনারা একদিন জেলে খাটলে পাওয়া যাবে না, খুঁজে কানতে কানতে চলে যাবে। আমরা দেখছি না যে কি অবস্থা হয়। তো কাজেই রাজনীতিবিদরা এই সমস্ত 2 3 বছর 5 বছর জেলে গেছে না, ওই ফাঁসি দিয়া ফাললেও পরেও কোনো আসে যায় না। রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাবে গা, তার মেয়ে দাঁড়ায় যাবে গা, দেখবেন তার গোষ্ঠীতে দাঁড়ায় যাবে গা, আবার তার পূজা করা শুরু করবেন। এই জনগণ আপনার তারপর পূজা করা শুরু করবেন। এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন। এটা অতীত দেখছি আমরা। 20 বছর পরে দেখছি রামকে আইনে খরম দিয়া ভারত শাসন করছে, রামের খরম দিয়া ভারত শাসন হয়েছে 20 বছর। পাবলিক ছিল বলেন? ঠিক আছে, এগুলো তো রাজনীতিবিদরা আপনি মনে উত্থান করেন পতন আপনি হবে। মনে করেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? আমার তো মনে হয় শেখ হাসিনা আসতে ফিরার সকল ব্যবস্থা আমরা করতেছি, সকল ব্যবস্থায় তো রাজনীতি করছি। কারণ এখন পর্যন্ত আমরা সিস্টেম ডেভেলপ করতে পারি নাই, এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তরে পথ বাই করতে পারি নাই, এখন পর্যন্ত কদিনই সরকার ক্ষমতা থাকবে বাই করতে পারি নাই, এই সরকারের পরবর্তীতে কে ক্ষমতা আসবে এই বিষয়গুলো সুরাহা করতে পারি নাই। তাহলে এইগুলোর জবাবটা তো কেউ না কেউ দিতে হবে। তখন কি করবে? তখন তো কেউ না কেউ আসবে। এই যে আমার এক জেনারেল সাহেব বলেছে 7 সিস্টার দখল করে ফেলানোর জন্য। এখন তো 7 সিস্টার তো এই তো সরকারের কমিশনের 7 সিস্টার দখল করে ফেলতে বলছে। তো 7 দখল করে ফেলান। 7 সিস্টার দখল করে ফেললে ফলে কি হবে? আপনার পিছনে কি আছে? আপনি বাড়ির সামনেতে বাড়িয়ে গেলেন গা, পিছনের দরজাতে আরেকজন ঢুকবে, যে তখন কি করবেন? তখন চিন্তা করছেন আপনি 7 সিস্টার দখল করে ফেলবেন। ভেরি গুড, কি মজার খবর! হ্যাঁ, বাংলাদেশের জনগণ সব চলে যাবে চিটাগাং কি বলে ভারতে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম দখল করতে। তো বাংলাদেশটা কার কাছে থাকবে? কার কাছে দিয়ে যাবেন? দাদাদের কাছে? পশ্চিমবঙ্গ দাদাদের কাছে? মমতা ব্যানার্জির কাছে? আপাতত আপনি এখন থাকেন, আমরা ওই দিয়ে গেলাম। এবার চিন্তা করছেন আমার জেনারেল সাহেব কি বলে, করতে কথা বলে? জি। আবার আপনি সেই জেনারেলের কথাটাকে আবার বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা সরকারি ভাষ্য না। আর সরকারি বেটা যে কথা বলে এটা সরকারি ভাষ্য। সরকারের লোক যেই কথা বলে এটা সরকারি ভাষ্য। জেনারেল ফজলুর রহমান সরকারের লোক, এখন সরকারের বেতন পায়, সরকারের গাড়ি চালায়, সে যেই কথাটা বলে এটাই সরকারের কথা। আর না হলে তো পররাষ্ট্রমন্ত্রী কত সরকারি কথা না। একজন বলবে যে আপনি ব্যক্তিগত কথা বলছেন। তো এই তো দেশ চলতেছে। জি। এই দেশে কে জবাব দিবে? কাকে জি, কে এই জবাব দিবে? নিরাপত্তা প্রসঙ্গ এবং পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র বা সেই প্রসঙ্গটা যখন বলছেন সেখানে একটু করিডোর প্রসঙ্গটা আনি, কারণ এটা একটা নিরাপত্তার বিষয়, অনেক কথা হচ্ছে। আপনি একজন সাবেক সেনা কর্মকর্তাও বটে, আপনার কাছ থেকে নিশ্চয়ই ভালো বুঝতে পারবো। তবে প্রশ্নটা একটু এভাবে করি। আমরা আওয়ামী লীগের প্রসঙ্গে কথা বলছিলাম, শেখ হাসিনার কথা বলছিলাম। আপনিও বলেছেন অতীতে যে স্মার্টেস্ট কারণ আমেরিকা, ভারত সবার সাথে বা রাশিয়া সবার সাথে একটা ব্যালেন্স বা সুসম্পর্ক শেখ হাসিনা রাখতে পেরেছেন এটি। কিন্তু শেখ হাসিনা বারবার শেষের দিকে এসে বলেছেন যে আমেরিকা চায় না তিনি ক্ষমতায় থাকুক। ক্ষমতার পতন হবার পরেও তিনি বলেছেন আমেরিকা চায়নি বলে বা আমেরিকার কারণে তার পতন হয়েছে, এই অভিযোগটা তিনি করেছেন। এখন মানবিক করিডোর আমেরিকা হচ্ছে বা বর্তমান অন্তর্বর্তী করিডোর দেওয়ার সিদ্ধান্ত জানাচ্ছে, তখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে যে তার সেই আগের বক্তব্য যে তিনি বলছেন তার প্রধানমন্ত্রী হতে সমস্যা হবে না যদি তিনি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দেন, করতে দিই। এটা তার বক্তব্য, কোট করে দিলাম। কোনো এক সাদা চামড়ার প্রস্তাব, এখনো সেই বক্তব্য আওয়ামী লীগ প্রচার করছে, কোনো এক সাদা চামড়ার প্রস্তাব। সাদা চামড়ার প্রস্তাবে শেখ হাসিনা মানেননি বলে তিনি তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতা দীর্ঘায়িত করতে চান বলে তিনি এই করিডোর দেওয়ার প্রস্তাবে রাজি হচ্ছেন, এমন বক্তব্য আওয়ামী লীগের শেখ হাসিনার একটা একটা বক্তব্য তার পেজে শুনলাম আমি। এটার কি কোনো ভিত্তি আছে বলে আপনি মনে করেন? এটার সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তার অভিজ্ঞতার কি 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 মূল্য আছে? সেনাবাহিনী কি বুঝে যুদ্ধ হবে কি হবে না? সেনাবাহিনীকে যুদ্ধ করতে বলে যুদ্ধ করার ক্ষমতা আছে।
যুদ্ধ হবে কি হবে না এটা সেনাবাহিনী কি বুঝে? সেনাবাহিনীকে কে যুদ্ধ লাগানোর বা না না লাগানোর কি আছে? এটা রাজনীতির বিষয়। এটা রাজনীতিবিদরা চিন্তা করে দেখবে করিডোর দিলে হবে ভালো, না দিলে ভালো হবে। এখন সে রাজনীতি চিন্তা করে দেখবে। এখন যে প্রেক্ষাপটে যে করিডোর দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি সরকারের একটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। কারণ আরাকান আর্মির দখলে এখন রাখাইন। তা আরাকান আর্মিকে যদি আমরা করিডোর দেই, তাহলে সেটা দিচ্ছি আরাকান আর্মিকে, মায়ানমারকে না, এটাকে ভারতকে দিচ্ছি না। কারণ আরাকান আর্মি যদি এখানে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আমাদের জন্য অনেক লাভ, অনেক বেনিফিটেড। আর আপনি জানেন যে 135টি উপজাতিকে স্বীকার না করেই তো কোফি আনান সাহেব এই রোহিঙ্গাদের কপালটা পুরাইছে। কারণ কোফি আনান সাহেব যে 135টি উপজাতি মায়ানমারে বাস করে স্বীকৃতি উনি দিয়ে আসছেন। কোফি আনান সাহেব 2017 সনে দিয়েছিলেন সেই রেঙ্গুন কনফারেন্সে, রেঙ্গুন মিটিংয়ে। তারপরের দিন থেকে শুরু হয়েছে রোহিঙ্গা নিধন। কারণ রোহিঙ্গাদেরকে জাতিসংঘ উপজাতির স্বীকৃতি দেয় নাই, তাদেরকে বাঙালি বলে তারা এখনো গণ্য করে। আরাকানিরা বাঙালি, চট্টগ্রামিয়ান। অনেকে বলে চট্টগ্রামবাসীরা আরাকানি, অনেকে বলে আরাকানিরা চট্টগ্রামবাসী, এবং এইটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এখন আরাকান আর্মি যেহেতু রোহিঙ্গা দখল করতে পেরেছে এবং তারা সবাই বুদ্ধ, আরাকান আর্মিতে কোনো মুসলমানও নাই, কোনো হিন্দুও নাই, তারা সবাই বুদ্ধ। এখন যদি এখানে একটা বৌদ্ধ রাষ্ট্র তৈরি হয়, আপনি জানেন যে মায়ানমার একটা সামরিক জান্তার সরকার, এখানে যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে বাণিজ্যিক ভাবেও তো আমাদের লাভ হবে যদি আমরা আমাদের করিডোর ব্যবহার করতে দেই। আমরা ভারতীয় করিডোর দিয়েছি, তাহলে ওই আরাকান কিন্তু অসুবিধা কোথায়? কারণ আরাকান আমাদের একটা ভালো সিদ্ধান্ত বর্তমান সরকারের, কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে গাজায় পরিণত হওয়ার একটা শঙ্কার কথা বলছেন, এবং তিনি বলছেন আমরা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধ চাই না। তার অবস্থানকে আপনি তাহলে কিভাবে মূল্যায়ন করবেন? উনি যে কথাটা বলছে এটাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। উনি বলতেছেন আপনি কারোর সঙ্গে আলোচনা না করে, অর্থাৎ গাজা কারোর সঙ্গে আলোচনা না করেই আক্রমণ করেছিল ইসরায়েলকে। কারোর সঙ্গে আলোচনা না করে, যদি আলোচনা করতো তাহলে সে আক্রমণটা হইতো না। কাজে এখানেও যদি কারোর সঙ্গে আলোচনা না করে একমুখী কোন সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে কালকে তো গাজার মতো হইতে পারে। তখন আমরা কি করব? কারণ আজকে ফিলিস্তিনের সরকার তো একটি কথা বলে নাই গাজার উপর আক্রমণ হলো। ফিলিস্তিনের যে সরকার ছিল সেই সরকার তো নীরব ছিল প্রথম দিকে। কেন নীরব ছিল? বিকজ গাজা যা করা হয়েছিল সেই কাজটা করেছিল গাজার সরকার। কারণ গাজা সরকার নিজে ফিলিস্তিনি সরকারকে মানে নাই, নির্বাচনে ফলাফল মানে নাই, তারা দুইটা সরকার গঠন করেছিল। তো এখানেও যদি একইভাবে কারোর সঙ্গে আলোচনা না করে, রাজনীতির সঙ্গে আলোচনা না করে সরকার একতরফা সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে কালকে যদি এখানে কোনো কিছু হয় তার দায় দায়িত্ব কে নেবে? উনি তো পরিষ্কার করে বলতে চাচ্ছেন যে এই সরকার তো স্থায়ী সরকার না। তার মানে আপনি বলছেন আলোচনা না করাটার সমস্যাটা তো হবে দীর্ঘমেয়াদী। এখানে সমস্যাটা হবে দীর্ঘমেয়াদী। আপনি করিডোর দিলে দীর্ঘমেয়াদী হবে, না দিলেও দীর্ঘমেয়াদী হবে। কাজে এখানে সিদ্ধান্তটা সবাইকে নিয়ে আলোচনা করে দিতে, সমস্যাটা কোথায় ছিল এই কথাটাই জোরের সঙ্গে বলছে, যেটাকে আমি শতভাগ সমর্থন করি। এবং এই জন্য আমি বলছি যে করিডোর দেওয়াটা আমাদের